আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এই বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমার আজকের আয়োজন লেকচার গাইড থেকে স্পেশাল মডেল টেস্ট 1 এর বহু নির্বাচনী অংশের সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এই অংশে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে নিচের কোন প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের পার্থক্য 3। তো আমরা যদি অপশনগুলো একটু হিসাব করে দেখার চেষ্টা করি। প্রথম ক নম্বর 1, 4, 8, 10, এখানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি হিসাব করি, 1 আর 4 পার্থক্য হচ্ছে 3, তারপরে 4 আর 8 এখানে পার্থক্য হচ্ছে 4। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের পার্থক্য 3 নয়। খ নম্বর অপশনে 1, 4, 7, 10, হ্যাঁ এখানে পাশাপাশি দুইটা পদ যদি বিয়োগ করা হয় তাহলে 3 হবে। তো তার মানে খ নম্বর অপশনটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর। এরপরে 20 এর মৌলিক গুণনীয়ক কোনটা? 2 নম্বর প্রশ্নে আছে এটা। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে যে উৎপাদকের আরেকটা নাম। 20 এর গুণনীয়ক মানে 20 কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর মৌলিক গুণনীয়ক মানে যে সংখ্যাটা কেবল গুণনীয়ক হলেই হবে না, সেটা আবার মৌলিক সংখ্যা হতে হবে। এখানে প্রথম যে অপশনটা আছে 1 তো 20 এর একটা গুণনীয়ক, 1 দিয়ে 20 কে ভাগ করা যায়। 1 আসলে প্রত্যেকটা সংখ্যারই গুণনীয়ক, কিন্তু 1 20 এর মৌলিক গুণনীয়ক না, কারণ 1 কোনো মৌলিক সংখ্যা না। 5 20 এর গুণনীয়ক এবং 5 একটা মৌলিক সংখ্যা, 5 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো সুতরাং 5 এটাই হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে 10,000, 1,000, 100 এরকম একটা ধারা দেয়া আছে। সংখ্যাগুলো প্রতিবার তারপরে ড্যাশ অপশন মানে ড্যাশে কি হবে বলা হয়েছে যে হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, 10 গুণ হচ্ছে, 100 গুণ হচ্ছে। তো এখানে হ্রাস পাচ্ছে এই অপশনটাই হচ্ছে সঠিক, কারণ বৃদ্ধি পাচ্ছে এটা তো হতেই পারে না। 10 গুণ হচ্ছে এমনও না, এটা আসলে 10 ভাগ হচ্ছে, একটা করে শূন্য কমে যাচ্ছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ হচ্ছে, কিন্তু এরকম কোনো অপশন নাই এখানে। তো হ্রাস পাচ্ছে এটাই তাহলে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে আছে যে একটা পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল? 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করা হয়েছে। তো বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য যদি 100 টাকা আমরা ধরি, তো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে 100 থেকে 5 বিয়োগ হয়ে হবে হচ্ছে 95 টাকা। তো এখানে একটু সংক্ষেপে হিসাব করে দেখাচ্ছি, যেহেতু এটা এমসিকিউ। তো আমরা ক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্যটাকে বাম পাশে রেখে, ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, ক্রয় মূল্যটাকে ডান পাশে রেখে বাক্য সাজিয়ে নিতে হবে। আমরা এভাবে লিখতে পারি, একটু সংক্ষেপে লিখে দেখাই যে বিক্রয় মূল্য 95 টাকা হলে, আমি ডট ডট দিয়ে দিলাম, টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 এর সাথে এই 95 ভাগ হয়ে যাবে। আর বিক্রয় মূল্য প্রশ্নে দেয়া আছে হলো 2375, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে 2375 উপরে গুণ, নিচে হলো 95। 95 দিয়ে মনে হয় 2375 কে ভাগ করা যাবে। 2375 কে 95 দিয়ে ভাগ, হ্যাঁ 25 বার যাবে। 95 দিয়ে এটাকে ভাগ করলে 25 হবে, 25 আর 100 গুণ করলে হচ্ছে 2500। তার মানে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 2500 টাকা। 2500 এটা 4 এর হচ্ছে ঘ নম্বর অপশনে আছে। এরপর 5 নম্বর প্রশ্নে আছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। আর এর মান 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। মুনাফা দেয়া আছে, আসল 4000 সেটা দেয়া আছে, সময় দেয়া আছে 4 বছর, বের করতে হবে মুনাফার হার। তো এখানে কি ধরনের মুনাফা, সরল বা চক্রবৃদ্ধি এরকম উল্লেখ করা নেই কিছু। তো সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এটা সরল মুনাফা। আমাদের সরল মুনাফার সূত্র জানা আছে যে I ইজ ইকুয়াল টু PNR। I মানে হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল, N হলো সময়, আর হচ্ছে মুনাফার হার। আর এর মান বের করতে হবে। তো আর টাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, R ইজ ইকুয়াল টু PN, এটা I এর সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এভাবে লিখতে পারি R ইজ ইকুয়াল টু I বাই PN।
এখন মুনাফার হার এটা তো সবসময় শতকরায় হিসাব করতে হয়, তো শতকরায় হিসাব করার জন্য এখানে একটা 100 গুণ করে পার্সেন্ট বা শতকরা চিহ্ন দিতে হবে। আই মানে হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 2400 দেয়া আছে মনে হয়, হ্যাঁ 2400, মুনাফা হলো 2400, পি 4000 আসল, আর সময় হচ্ছে 4 বছর গুণ 100%। এটা হিসাব করলে প্রথমত এইখানকার দুইটা শূন্য, ওপরে দুইটা শূন্য, নিচে আরো একটা শূন্য, এই শূন্যের সাথে কেটে দিতে পারি। এবারে বাকিটা ক্যালকুলেটরে হিসাব করে দিচ্ছি, হিসাব এমনিতে খুব সহজ। আচ্ছা হিসাব করি, এটা 4 এর সাথে 24 কাটলে 6, তাহলে ওপরে হচ্ছে সব মিলে 6 10 60, 60 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, 4 15 60, 15%। তার মানে মুনাফার হার হচ্ছে 15%। 5 নম্বর প্রশ্নটা হলো, 6 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক 4% মুনাফায় 5000 টাকার 3 বছরের, এখানে তিনটে তথ্য দেওয়া আছে। মুনাফা 600 টাকা, মুনাফা আসল হচ্ছে 5600 টাকা। তো আমরা প্রথমে মুনাফা বের করে দেখি প্রথম যে তথ্যটা আছে সেটা সঠিক কিনা। 4% মুনাফায় 5000 টাকার 3 বছরের মুনাফা। এই যে মুনাফার সূত্র I is equal to PNR, মুনাফা বের করব। পি হচ্ছে আসল, আসল হচ্ছে 5000 টাকা, 5000 টাকা 3 বছর সময় দেয়া আছে, আর 4%, হ্যাঁ 4%, 4% মানে এটাকে আমরা 4/100 লিখতে পারি। তো এই দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য যদি কেটে দেই, এখানে 3 4 এ 12, 5 বরং 60, 60 আর একটা শূন্য অর্থাৎ 600। মুনাফা 600 টাকা হয়, এক নম্বর তথ্য যেটা দেয়া আছে সেটা ঠিকই আছে। আর মুনাফা যদি 600 টাকা হয়, পরের যে অপশনটা আছে মুনাফা আসল 5600 টাকা, 4600 টাকা হবে আসলে, দুঃখিত 5600 হবে আসলে, এখানে 5000 টাকা দেয়া আছে, তার সাথে মুনাফা 600 যোগ করলে 5600, অর্থাৎ 2 নম্বর যে তথ্যটা আছে সেটা সঠিক। আর বলেছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 5670 টাকা। চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ সি, সি এর মান বের করতে গেলে আমরা সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। পি হচ্ছে 5000 আসল, 1 প্লাস এন, 1 প্লাস আর, আর মানে হচ্ছে 4%, 4% কে আমরা দশমিক ভগ্নাংশে লিখতে পারি 0.04, আর এন মানে হচ্ছে 3 বছর, তাহলে এর উপরে পাওয়ার 3। আচ্ছা এটা ইংলিশে লিখে ফেলেছি, এটা 1 5000, তার সাথে 1.04 যোগ করে পাওয়া যাবে 1.04, এর উপরে হচ্ছে 3 পাওয়ার, 1.04 এর উপরে 3 পাওয়ার অর্থাৎ 1.04, 3 বার লিখে গুণ। তো সম্পূর্ণ হিসাবটা যদি আমরা একসাথে করে দেই, 1.04, 1.04 আর তার সাথে গুণ করতে হবে 5000, তাহলে 5624, 5624.32। এইভাবে চক্রবৃদ্ধি মূল, কিন্তু প্রশ্নে 5670 দেয়া আছে, তার মানে 3 নম্বর যে অপশনটা আছে, তথ্যটা আছে সেটা সঠিক নয়, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের 1 আর 2 এই দুইটা তথ্য ঠিক। 7 নম্বর আছে যে গ্রিক ভাষায় হেক্টো অর্থ, গ্রিক ভাষায় হেক্টো মানে হচ্ছে 100 গুণ, এটা তথ্যমূলক প্রশ্ন একটা, মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে 8 নম্বর প্রশ্ন যে 2 মাইল সমান কত গজ। 1 মাইল সমান হচ্ছে 1760 গজ, মুখস্থ তথ্য, 1760 গজ 1 মাইল, তাহলে 2 মাইলে হবে হচ্ছে 1760 এর দ্বিগুণ, 1760 যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 3520, 3520, সেটা গ নম্বর অপশনে আছে, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের গ নম্বরটা সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নে আছে 1 কিলোমিটার কত মাইল, এটা তথ্যমূলক প্রশ্ন একটা, 1 কিলোমিটার হচ্ছে 0.62 মাইল, যেটা ঘ নম্বর অপশনে আছে। এরপর দেখো 10 নম্বর প্রশ্নটা, বলা হয়েছে m স্কয়ার মাইনাস 6m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান সমান কত। মান যেটা দেয়া আছে সেটা হচ্ছে m স্কয়ার মাইনাস 6m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আমাদের বের করতে হবে m স্কয়ার প্লাস 1/m স্কয়ারের মান।
আমরা প্রথমে এখান থেকে এই m² - 1টাকে বাম দিকে রেখে 6m ডান পাশে নিয়ে গেলাম। এবার যদি উভয় পক্ষকে m দিয়ে ভাগ করি, m² কে m দিয়ে ভাগ করলে হবে m, -1 কে m দিয়ে ভাগ করলে 1/m ইকুয়াল টু 6m কে m দিয়ে ভাগ করলে 6। m - 1/m এর মান পাওয়া গেল। কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে m² + 1/m² এটার মান। তো a² + b² এরকম একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, a - b² + 2ab। ab মানে হচ্ছে এখানে m × 1/m। m - 1/m এর মান 6 স্কয়ার, তার উপর প্লাস এখানে তো m কেটে শুধু 2 থাকবে। 6 স্কয়ার করলে 36 + 2 38। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 38। 38 এটা ঘ নম্বর অপশনে আছে। 11 নম্বর প্রশ্নে আছে যে 3p + 2q = 13 এবং pq = 6 হলে 27pq + 8qq এর মান কত? 3p + 2q এর মান দেয়া আছে 13, pq এর মান 6 দেয়া আছে, 27pq + 8qq এর মান বের করতে হবে। এটার মান বের করতে গেলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটাকে কিউবের সূত্রে ফেলা যাবে। তার আগে আমাদের a কিউব b কিউব বানিয়ে নিতে হবে। এটাকে আমরা লিখতে পারি 3p হোল কিউব + 2q হোল কিউব। a কিউব b কিউব বানিয়ে নিলাম। 3 এর উপরে কিউব দিলে 27 আর p কিউব, 2 এর উপরে কিউব দিলে 8 কিউব কিউব। তো a কিউব + b কিউব সূত্র জানি, a + b হোল কিউব -3ab। a মানে হচ্ছে এখানে 3p, b হলো 2q, 3ab × a + b। a + b মানে 3p + 2q। এবার মান বসিয়ে হিসাব করে দিলেই হয়। 3p + 2q যেটার মান দেয়া আছে হচ্ছে 13। 13 এর উপরে কিউব মাইনাস এখানে যে সংখ্যাগুলো আছে 3 × 9, 9 × 18, 18 গুণ এখানে p আর q, pq এর মান হচ্ছে 6 গুণ 3p + 2q এটার মান আবার 13। তাহলে 13 এর কিউব করলে হবে 13 × 13 × 13 2197 2197। আর এখানে 18 6 13 এগুলো গুণ করলে 18 × 6 × 13 1404। আর যদি এটা বিয়োগ করে দেয়া হয় তাহলে বিয়োগফল পাবো হচ্ছে 793 793। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। বেশ বড় বড় সংখ্যা ছিল, 793 ক নম্বর অপশনে আছে। 12 নম্বর প্রশ্নে দুইটা রাশি দেয়া আছে, গসাগু নির্ণয় করার কথা বলেছে। এই দুইটা রাশি একটা হচ্ছে x² - 2 আর একটা x² - 4। তো x² - 2 এটার তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। x² - 4, এই 4টাকে যদি আমরা 2² বানিয়ে নিই তাহলে a² - b² সূত্র অনুসারে সেটা হবে হচ্ছে x + 2 × x - 2। তাহলে x + 2 x - 2, আর এটা হচ্ছে প্রথম রাশিটা x² - 2। তো কমন তো কোনো রাশি নাই। তো কমন রাশি যখন থাকে না তখন তাদের গসাগু হয় হচ্ছে 1। তার মানে এই 12 নম্বর যে দুইটা রাশি দেয়া আছে সেই দুইটা রাশির গসাগু হচ্ছে 1। 13 নম্বর প্রশ্নে আছে যে x/y একটি ভগ্নাংশ হলে কোন শর্তটি প্রযোজ্য? x/y যদি ভগ্নাংশ হয়, x হচ্ছে লব আর y হচ্ছে হর, তো সেই ক্ষেত্রে হর কিন্তু শূন্য হতে পারে না। অর্থাৎ এই যে লাস্টে ঘ নম্বর যে অপশনটা আছে y ≠ 0, এটাই সঠিক। কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা মানে অসংজ্ঞায়িত আসে। তো সে কারণে হর কখনো শূন্য হতে পারে না। 13 নম্বর হলো 14 নম্বর দুইটা রাশির ভাগ দেয়া আছে, এর মান নিচের কোনটা? এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে, দুইটা রাশি ভাগ আকারে দেয়া আছে। তো এটা ভাগ করতে গেলে প্রথমে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা করতে হবে।
এখানে ওপর নিচের দুইটা রাশি হচ্ছে মিডল টার্মের সাহায্যে আমরা ভেঙে নিতে পারি, আবার সূত্র প্রয়োগ করেও ভাঙতে পারি। তো সূত্রটাই সহজ এখানে, a স্কয়ার প্লাস 2a b হিসেবে এখানে 1 এর উপর একটা স্কয়ার ধরে নিতে পারি, তাহলে 2a ইনটু 1 যদি এখানে ধরি 2ab হয়, 1 এখানে দেওয়া বা না দেওয়া একই কথা। তো তার মানে এই অংশটুকু সূত্রে পড়বে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। একইভাবে নিচে হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। হাত থাকলে আমরা জানি যে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশ উল্টিয়ে দিতে হয়, তাহলে a মাইনাস 1 উপরে আর a প্লাস 1 উপরে। a প্লাস 1 এর সাথে এখানে উপরের একটা a প্লাস 1 কাটা যাবে, a প্লাস 1 হোল স্কয়ার মানে দুইটা a প্লাস 1, তো একটা করে কাটলে একটা a প্লাস 1 এখানে থাকবে। আবার এই যে a মাইনাস 1 এর সাথে যদি এই যে নিচের a মাইনাস 1 হোল স্কয়ার কাটা হয়, তো সেই ক্ষেত্রে একটা a মাইনাস 1 নিচে থাকবে, অর্থাৎ উপরে থাকবে a প্লাস 1, নিচে হলো a মাইনাস 1। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্নটার আনসার। তারপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 10 সমীকরণটির ঘাত কত। ঘাত মানে সর্বোচ্চ সূচক যেটা থাকে, সর্বোচ্চ পাওয়ার। তো এখানে দুইটা চলক x বা y, কিন্তু কোন চলকেরই মানে দুইটা পদে দুইটা চলক আছে, কোন চলকেরই সূচক বা পাওয়ার একের বেশি নাই, কোনো পাওয়ারই আসলে দেওয়া নেই, কোনো কিছু না থাকলে তখন একই ধরে নিতে হয়। তো তার মানে এই রাশিটা, এই সমীকরণটা ঘাত হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 16 নম্বর প্রশ্নটা। 16 নম্বর প্রশ্নে আছে যে দুইটি সংখ্যার সমষ্টি 36 এবং অনুপাত 5:4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দুইটা সংখ্যার সমষ্টি দেয়া আছে 36, আবার সংখ্যা দুটার অনুপাত দেয়া আছে 5:4। অনুপাত যদি 5:4 হয়, আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায়। তো একটা সংখ্যা যদি আমরা 5x ধরে নেই, 5x অর্থাৎ x গুণ করলাম, তাহলে অন্য সংখ্যাটা হবে হচ্ছে 4x, এটাকেও x দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্নে যেহেতু সংখ্যা দুইটার সমষ্টি 36 দেয়া আছে, তার মানে 5x আর 4x যোগ করলে 36 হওয়ার কথা। যোগ করলে 9x ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু 4 নং 36, 9 ওই পাশে গিয়ে ভাগ হয়ে x এর মান পাবো হচ্ছে 4। আমাদের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, যে 4x আর 5x এই দুটার মধ্যে 5x হচ্ছে বড়, তো x এর মান যদি 4 বসানো হয়, 4 5 20, অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে 20। এরপরে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সেট তত্ত্বের জনককে। তথ্যমূলক প্রশ্ন একটা। সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টর, এটা মুখস্থ রাখতে হবে। 18 আর 19 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, তিনটা সেট দেয়া আছে আসলে। 18 নম্বরে বলা হয়েছে যে সি সেটের উপসেট সংখ্যা কত। 18 নম্বর সি সেটের উপসেট সংখ্যা। সি সেটটা হচ্ছে এইভাবে তালিকা পদ্ধতিতে দেয়া আছে, x belongs to n such as x greater than 6 আর less than or equal to 12 এবং x জোড় সংখ্যা। অনেকগুলো শর্ত, x এর মান হচ্ছে 6 থেকে বড়, 12 থেকে ছোট বা সমান, এবং x হচ্ছে জোড় সংখ্যা। আবার এখানে x নেচার নাম্বার বলা হয়েছে। নেচার নাম্বার মানে 1 2 3 4 এগুলা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই সেট, এটা যদি বিশ্লেষণ করি তাহলে সেটের উপাদানগুলো পাবো হচ্ছে, প্রথমত 6 তো হবে না, কারণ 6 এর থেকে বড় x এর মান, তো তাহলে 7 নেওয়া যাবে না, কারণ x আবার জোড় সংখ্যা হওয়া লাগবে। তাহলে প্রথম উপাদানটা হবে হচ্ছে 8, এরপরে 10, এরপরে 12 নেওয়া যাবে, কারণ 12 এর সমান সে কথা দেয়া আছে। তার মানে সি সেটের উপাদান হচ্ছে 3টা। তো উপাদান সংখ্যা 3টা হলে এটার উপসেট সংখ্যা কয়টা হবে, প্রশ্ন হচ্ছে সেইটা। আমরা জানি যে উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র আছে একটা, 2 টু দ্য পাওয়ার n। n মানে হচ্ছে এই যে এই মূল যে সেটটা, সেই সেটের উপাদান সংখ্যা, সেটা হচ্ছে 3। তাহলে 2 এর উপরে যদি 3 পাওয়ার দিই, পাওয়া যাবে 8, অর্থাৎ সি সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8টি। এটা 18 নম্বর গেল। 19 নম্বরে এ আর বি সেটের ছেদ সেট নির্ণয় করতে বলা হয়েছে। এই সেটটা উদ্দীপকে এরকম দেয়া আছে, x belongs to n natural number such as x greater than or equal to 1 less than 7 এবং x হচ্ছে মৌলিক সংখ্যা 1 এর থেকে বড় বা সমান। তো সমান তো হতে পারবে না, কারণ 1 তো মৌলিক সংখ্যা না, আর 2 প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এখানে প্রথম উপাদানটা পাবো হচ্ছে 2। তারপরে 3, সেটাও মৌলিক সংখ্যা 3, 4 হবে না, 4 মৌলিক না, 5 নিতে হবে, 6 মৌলিক না, 7 তো নেওয়া যাবে না, কারণ 7 এর থেকে ছোট হতে হবে,
তো এই কয়টা হচ্ছে এ সেটের উপাদান 2 3 5, আর বি সেটটা তালিকা পদ্ধতিতে দেয়া আছে। তাহলে এই দুটো সেটে আমাদের বের করতে হবে ছেদ সেট, ইন্টারসেকশন, অর্থাৎ কমন উপাদান কি কি আছে। তো এ আর বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 5, 3 এবং 5 এই দুটো হচ্ছে সাধারণ বা কমন উপাদান। তো 3 আর 5 এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। 19 নম্বর এটা ছিল। এরপর 20 নম্বর প্রশ্নটা দেখো। 20 নম্বর প্রশ্নে আছে যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত। খুবই সহজ একটা প্রশ্ন। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেটা যে ধরনের চতুর্ভুজই হোক না কেন, আয়ত, রম্বস, বর্গ, সমান্তরিক, ট্রাপিজিয়াম, যেমন চতুর্ভুজই হোক না কেন, এই পাঁচটার বাইরে অন্য কোনো ধরনের চতুর্ভুজ যদি হয় তাহলেও চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। 21 নম্বর, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটাও তথ্যমূলক প্রশ্ন একটা। দেখা যাচ্ছে যে এই যে মডেল টেস্ট, এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছে এমন যেগুলো কেবল প্রশ্নটা পড়েই আনসার দেয়া যায়। তো পরীক্ষা এমন হলে তো ভালোই হয়। তো দেখা যাক কেমন হয় পরীক্ষা। তো প্রস্তুতি তো আমাদেরকে একটু কঠিন ভাবেই নিতে হবে। যে খেলার মাঠে একটা এমন প্রচলিত একটা প্রবাদ আছে যে হার্ড প্র্যাকটিস ইজি ম্যাচ। তার মানে প্র্যাকটিসটা যদি তুমি কঠিন ভাবে করো, অর্থাৎ কঠোর ভাবে যদি পরিশ্রম করো, প্র্যাকটিস করো, অনুশীলন করো, চর্চা করো, তাহলে তো যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারবে। অর্থাৎ আসল ম্যাচটা তখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তো পরের প্রশ্নটা, আচ্ছা, যেটা বলছিলাম যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে রম্বস এবং বর্গ। এখানে অপশনগুলোর মধ্যে রম্বস আছে, বর্গ নাই। তাহলে এই রম্বসটাই হচ্ছে 21 নম্বর প্রশ্নের উত্তর। 22 নম্বরে আছে যে একটা রম্বস অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন। রম্বস একটা চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ আঁকতে গেলে আমাদের মোট 5টা ইউনিক বা অনন্য উপাত্ত প্রয়োজন হয়। কিন্তু রম্বসের একটা বাহু দেয়া থাকলেই তো সবগুলো বাহু জানা হয়ে যায়, অর্থাৎ 4 বাহু জানা হয়ে যায়, কারণ রম্বসের তো 4টা বাহু সমান। তো একটা বাহু জানলেই আমরা 4টা বাহু জেনে যাচ্ছি। আর একটা কোণ জানতে হবে, অর্থাৎ একটা বাহু আর একটা কোণ। তার মানে 2টা উপাত্ত জানলেই রম্বস আঁকা সম্ভব। 23 নম্বর প্রশ্নে আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। আমরা তো এটা পিথাগোরাসের সূত্রে অতিভুজ চিনেই তো পিথাগোরাসের সূত্র শিখেছি। তো অতিভুজ, এটা খুব সহজ প্রশ্ন ছিল। 24 নম্বরেও আরো সহজ, বলা হয়েছে যে পিথাগোরাস কোন শতাব্দীর দার্শনিক ছিলেন। এটা হচ্ছে 6ষ্ঠ শতাব্দীর। পিথাগোরাস এখন থেকে প্রায় 1900 বছর আগেকার মানুষ ছিল, 6ষ্ঠ শতাব্দীর হচ্ছে দার্শনিক। তো 24 নম্বর হলো এটা। এরপর 25 নম্বর প্রশ্নটা। 25 নম্বরে একটা বৃত্তের চিত্র দেখতে পাচ্ছ। বলা হয়েছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে সিডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে ওসি 5 সেন্টিমিটার আর হচ্ছে ও পি দেয়া আছে হলো 3 সেন্টিমিটার। বৃত্তের চিত্রটা দেখতে পাচ্ছ এরকম। এই সিডি এর মান বের করতে হবে। সিডি হচ্ছে একটা জ্যা। এখানে এই সিপি আর পিডি এটা সমান, এরকম একটা চিহ্ন দেয়া আছে। সমান হলে এই ওপি এটা হচ্ছে লম্ব হবে, কারণ হচ্ছে যে লম্ব একটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা যদি সিপি এর মান বের করতে পারি, সেটা দ্বিগুণ করে দিলেই, 2 দিয়ে গুণ করে দিলেই সিডি এর মান পাওয়া যাবে। সিপি এর মান বের করতে গেলে এই যে ও সিপি, এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি, যেহেতু এটা সমকোণ লম্ব, সমকোণ এটা সিওপি, এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করতে পারি। সিপি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে সিপি স্কয়ার। সিপি স্কয়ার ইকুয়াল টু হবে 5 স্কয়ার থেকে 3 স্কয়ার মাইনাস, একটু একবারে পার্শ্ব পরিবর্তন করে দেখাচ্ছি। একটু কলমটা পরিবর্তন করি আমি। সিপি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার থেকে 3 স্কয়ার মাইনাস হয়ে যাবে 25 থেকে 9 বিয়োগ। 25 থেকে 9 বিয়োগ করলে 16, তার মানে সিপি ইকুয়াল টু হচ্ছে 4। সিপি যদি 4 হয় তাহলে সিডি হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ 8। 25 নম্বরের উত্তর তাহলে 8 সেন্টিমিটার। 26 নম্বর প্রশ্নে আছে যে এবি বৃত্তের ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন কোন জ্যা হলে নিচের কোনটা সঠিক। এবি হচ্ছে ব্যাস আর সিডি ব্যাস নয় এমন একটা জ্যা। তো
তো তাহলে এবি সিডি এর থেকে বড় হবে, কারণ ব্যাস হচ্ছে সবচেয়ে বড় জ্যা। বৃত্তের যেটা বৃহত্তম জ্যা সেটাকে আমরা ব্যাস বলি। তো এবি গ্রেটার দেন সিডি, অর্থাৎ খ নম্বর যে অপশনটা সেটা সঠিক। 27 নম্বরে বলা হয়েছে ধ্রুবক পাই সম্পর্কে যা বলা যায় সেটা হচ্ছে প্রথমত এটি একটি অমূলদ সংখ্যা। হ্যাঁ, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাই এর মান দশমিকের পর এটার মান চলতেই থাকে, এটা শেষ হয় না। তো এটা একটা অমূলদ সংখ্যা। এর আসন্ন মান 7/22 বলা হয়েছে 2 নম্বরে। এটা সঠিক না, এটা হচ্ছে আসলে 22/7 হওয়ার কথা। তো এটা 7/22 উল্টো করে দিয়েছে, ঠিক না এটা। এটি বৃত্তের পরিধি নির্ণয়ে ব্যবহৃত হয়, এটাও ঠিকই আছে। বৃত্তের পরিধির সূত্র আমরা জানি যে 2πr। তো পরিধি নির্ণয় করতে গেলে পাই প্রয়োজন হয়। তো 1 আর 3 দুইটা অপশন সঠিক। 28 নম্বর আছে যে কোন উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমরা জানি যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হয়। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটা আছে 5 দিয়ে ভাগ করতে হবে। আমাদের পরিসর বের করতে হবে। প্রথমে পরিসর নির্ণয়ের সূত্র জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ তার সাথে 1 যোগ। সর্বোচ্চ সংখ্যা এখানে 80 দেয়া আছে, 80, আর সর্বনিম্ন হচ্ছে 40, বিয়োগ করলে 40 হবে, আর 1 যোগ করলে 81, দুঃখিত 41। 41 হচ্ছে পরিসর। আমরা বের করব হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বের করতে গেলে পরিসর 41, এটাকে শ্রেণী ব্যাপ্তি 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে যদি 41 কে ভাগ করি, 5 8 40, 1 নামবে, 1 এর মধ্যে যায় না, দশমিক দিয়ে 0, 10 এর মধ্যে 2 বার, 8.2। তো 8.2 তো শ্রেণী সংখ্যা হতে পারে না। এরকম ভগ্নাংশ আসলে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা হয় হচ্ছে শ্রেণী সংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা হচ্ছে 9। এটা 28 নম্বর প্রশ্ন ছিল। 29 আর 30 নম্বরের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, কতগুলো সংখ্যা দেয়া আছে গুনে দেখো। এখানে 11টা সংখ্যা আছে। বলা হয়েছে 29 নম্বরে যে সংখ্যাগুলোর মধ্যক কত। মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে উপাত্ত বা সংখ্যা যেগুলো দেয়া আছে এগুলোকে সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যে কোনো একভাবে সাজিয়ে নিতে হবে। তো এখানে 11টা যেহেতু উপাত্ত, বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র যেটা আছে সেই সূত্র ব্যবহার করে মধ্যক বের করতে পারো। তবে এটা যেহেতু এমসিকিউ, আমরা সেভাবে না করে দুই পাশ থেকে 11টা সংখ্যার দুই পাশ থেকে সমান সংখ্যা যদি বাদ দেই, 5টা 10টা যদি বাদ দিই, 2 3 4 5, 5টা, আর শেষের দিক থেকেও 5টা যদি বাদ দিই, তো মাঝখানে পাওয়া যাবে হচ্ছে 48, অর্থাৎ মধ্যক হচ্ছে 48। তারপরে 30 নম্বর প্রশ্নটা আছে যে সংখ্যাগুলোর গড় কত। তো গড় বের করতে গেলে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, যোগ করে হচ্ছে 11 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা একটু যোগ করে দেখি। 35 যোগ 42 আছে 3টা, 42 যোগ 42 যোগ 42, তারপরে হচ্ছে 43, 48, তারপর 52, 2টা 55, 56, 58, যোগ করলে হয় 528। সেটাকে যদি 11 দিয়ে ভাগ করা হয় তাহলে 48 হবে। একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা একটু অপশন দেখি। অপশনে 48 গ নম্বর অপশনে আছে, তাহলে ঠিকই আছে। 30 নম্বর সংখ্যাগুলোর গড় হচ্ছে 48। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্ট 1 এর এমসিকিউ নিয়ে আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।